হ্যালো বন্ধুরা, আমাদের সহজ শিখন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। যারা ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন চাকরির পরীক্ষা দেবেন, যেমন ডাব্লিউবিসিএস, পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ এবং যারা রেলের গ্রুপ ডি, এনটিপিসি দেবেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। তো বন্ধুরা, আমার আগের দুটি ক্লাসে আমি আলোচনা করেছিলাম 1757 থেকে 1831 খ্রিস্টাব্দ অবধি যারা ভারতবর্ষকে শাসন করেছেন এবং যারা ভারতের গভর্নর জেনারেল, বাংলার গভর্নর, ভাইসরয়, এইসব ক্লাস নিয়ে। তো আগের দুটি ক্লাস তোমরা অবশ্যই দেখে নেবে। ফার্স্ট ক্লাসে আমি আলোচনা করেছি 1757 থেকে 1831 এবং সেকেন্ড ক্লাসে আমি আলোচনা করেছি 1833 থেকে 1862 সাল অবধি। তো বন্ধুরা, আজ আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে 1857 থেকে একদম 1919, সেই রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের এই সমস্ত সালের মাঝখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনা তার ডিটেল অ্যানালাইসিস করব। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। বন্ধুরা, ফার্স্ট আমরা দেখে নেব 1857 সাল। 1857 সালে কি হয়েছিল? 1857 সালে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ দেখা দিয়েছিল। ঠিক আছে, তো এই মহাবিদ্রোহের মেন রিজন ছিল যে ডালহৌসির যে সত্রবিলোপ নীতি ছিল, সেই ডালহৌসির সত্রবিলোপ নীতির উপর ভিত্তি করে এই মহাবিদ্রোহ শুরু হয়। কিন্তু অনেক সময় পরীক্ষা আসে যে মহাবিদ্রোহ আমলে কে ভাইসরয় ছিলেন বা কার আমলে মহাবিদ্রোহ ঘটে। তো অনেকেই তোমরা ভুল করে এটার অ্যান্সার করে দাও লর্ড ডালহৌসি। এটার অ্যান্সার কিন্তু লর্ড ডালহৌসি হবে না। লর্ড ডালহৌসি শাসনকাল ছিল কিন্তু 1856 সাল অবধি, আর মহাবিদ্রোহ দেখা দেয় 1857 সালে। তো এটি যেটি অ্যান্সার হবে সেটি হচ্ছে ক্যানিং এর আমলে, লর্ড ক্যানিং এর আমলে মহাবিদ্রোহ গঠিত হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখে নাও। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় সিপাহীরা প্রথমে এই বিদ্রোহ শুরু করেছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে যেসব ভারতীয় সিপাহীরা ছিল, মানে তাদের আন্ডারে যেসব ভারতীয় সৈনিকরা কাজ করতো, তারাই প্রথমে এই বিদ্রোহটা শুরু করে। নেক্সট কোশ্চিন আসতে পারে, এই বিদ্রোহ কত সালে হয়, কোথায় হয়? তো এই বিদ্রোহ যেটা হয় সেটা হচ্ছে 1857 সালের 21শে মার্চ। এখানে একটু ভুল দেওয়া আছে ডেটটা। 1857 সালের 21শে মার্চ ব্যারাকপুরে এই বিদ্রোহের সূচনা ঘটে। 1857 সালের 21শে মার্চ ব্যারাকপুরে এই বিদ্রোহের সূচনা ঘটে। আর এই বিদ্রোহের নায়ক কে ছিল? এই বিদ্রোহের নায়ক ছিল বা এই বিদ্রোহের প্রথম শহীদ কে ছিল যদি কোশ্চিন আসে, তো এই বিদ্রোহের প্রথম শহীদ ছিল মঙ্গল পাণ্ডে। এখান থেকে আরো একটি কোশ্চিন হতে পারে, মঙ্গল পাণ্ডের ফাঁসি কবে হয়? তো মঙ্গল পাণ্ডের ফাঁসি হয় 1857 সালে 29শে মার্চ মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়। আচ্ছা নেক্সট, এখান থেকে আরো কোশ্চিন হতে পারে, যেমন বলতে পারে তোমাদেরকে সিপাহী বিদ্রোহে কানপুরের নেতা কে ছিল? তো সিপাহী বিদ্রোহে কানপুরের নেতা ছিল নানা সাহেব ও তাতিয়া টুপি। এটি বারবার কিন্তু পরীক্ষায় এসেছে কোশ্চিনটা, যে সিপাহী বিদ্রোহের কানপুর থেকে কে নেতৃত্ব দিয়েছিলেন? তো সিপাহী বিদ্রোহের সময় কানপুর থেকে নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব ও তাতিয়া টুপি। আর দিল্লি থেকে কে নেতৃত্ব দিয়েছিলেন? দিল্লি থেকে নেতৃত্ব দিয়েছিলেন মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ও ব্যক্ত খা নামে একজন ব্যক্তি। ঠিক আছে, মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ও ব্যক্ত খা। এই মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ কিন্তু ছিলেন শেষ মুঘল সম্রাট। তাহলে যদি কোশ্চেন আসে শেষ মুঘল সম্রাটের নাম কি, তাহলে হবে অ্যান্সার মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। আচ্ছা, এই মহাবিদ্রোহের ঝাঁসি থেকে কে নেতৃত্ব দেন যদি কোশ্চেন আসে, তাহলে এই মহাবিদ্রোহে ঝাঁসি থেকে নেতৃত্ব দেন ঝাঁসির রানী লক্ষ্মীবাই। ঠিক আছে, নেক্সট আমরা তাহলে 1857 সাল দেখে নিলাম। তারপরে আমরা নেক্সট দেখব গুরুত্বপূর্ণ সাল 1862। 1862 সালে কি ঘটনা ঘটে? 1862 সালে কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়। 1862 সালে কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়। নেক্সট আমরা দেখব 1876 সাল। 1876 সালে কি হয়? 1876 সালে ভারত সভা প্রতিষ্ঠিত হয়। ভারত সভাটা কি? দেশের সার্বজনীন রাজনীতির আশা আকাঙ্ক্ষায় ভারতের সমস্ত সম্প্রদায়ের মধ্যে মিলন ঘটানো, ঠিক আছে, এবং জাতি নির্বিশেষে হিন্দু মুসলিমদের মধ্যে মিলন ঘটানোই ছিল এই ভারত সভার প্রধান উদ্দেশ্য। যেমন সমস্ত রাজনৈতিক দলগুলো যে ছিল তাদের মধ্যে ঐক্য সাধন করবে এবং হিন্দু মুসলিমদের মধ্যে মিলন ঘটানো ছিল এই ভারত সভার প্রধান উদ্দেশ্য। এই ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিল? এটিও ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এটি অ্যান্সার হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ও আনন্দ মোহন বোস।
ভারত সভা প্রতিষ্ঠা কে করেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি ও আনন্দমোহন বোস। ঠিক আছে বন্ধুরা, নেক্সট তোমরা দেখে নাও 1878 সাল। 1878 সালে কি ঘটনা ঘটেছে? 1878 সালে ভার্নিকুলার প্রেস অ্যাক্ট চালু হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, ভার্নিকুলার প্রেস অ্যাক্ট কবে চালু হয়? তো বন্ধুরা এটির অ্যান্সার হবে 1878 সালে। 1878 সালে 14 মার্চ এই ভার্নিকুলার ভার্নিকুলার প্রেস অ্যাক্ট চালু হয়। তো এই অ্যাক্টের মাধ্যমে কি হয়েছিল? এই অ্যাক্টের মাধ্যমে মানে দেশীয় সংবাদপত্রের স্বাধীনতা খরণ করা হয়েছিল। মানে সেই টাইমে দেশীয় সংবাদপত্রগুলো মানে ব্রিটিশ বিরোধী অনেক কথা লিখেছিল, যার ফলে এই অ্যাক্টটা চালু করা হয়, ভার্নিকুলার প্রেস অ্যাক্ট, এবং এই অ্যাক্টের মাধ্যমে তাদের ক্ষমতাটা খর্ব করা হয়। এই সময় ভাইসরয় কে ছিলেন? এই সময় ভাইসরয় ছিলেন লর্ড লিটন। ঠিক আছে, এই ভার্নিকুলার প্রেস অ্যাক্টের সময় ভাইসরয় ছিলেন লর্ড লিটন। আচ্ছা, নেক্সট দেখে নাও জাতীয় কংগ্রেস 1885, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জাতীয় কংগ্রেস 1885। তো তাহলে ফার্স্ট কোশ্চিন আসতে পারে, ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? তাহলে তার অ্যান্সার হবে 1885 সালে। আচ্ছা, এই প্রতিষ্ঠাতা কে ছিল? এর প্রতিষ্ঠাতা ছিল A.O. হিউম। 1885 সালে A.O. হিউম জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা করে। এখান থেকে আরো কয়েকটি কোশ্চিন হতে পারে, যেমন দেখে নাও জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়? তো জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় বম্বে, গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে, সরি স্কুলে, আমি একটু ভুল বললাম। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় বম্বে আর হয় গোকুল দাস তেজপাল সংস্কৃত স্কুলে। আচ্ছা, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতিত্ব কে করেন? অনেকবার পরীক্ষায় রিপিট হয়েছে, WBPSC-তেও রিপিট হয়েছে, মিসলেনিয়াসেও রিপিট হয়েছে, ক্লার্কশিপও এসেছে। তো জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেন উমেশ চন্দ্র ব্যানার্জি। অনেক সময় ইংলিশে নাম দেওয়া থাকে WC ব্যানার্জি, অপশানে WC ব্যানার্জি থাকে, উমেশ চন্দ্র ব্যানার্জি থাকে না। তো তাহলে তোমরা ইংলিশ নামটাও মনে রাখবে, বাংলা নামটাও মনে রাখবে। ইংলিশ নামটা মনে রাখার দরকার নেই, তবু শর্ট ফর্মে যেহেতু দেওয়া থাকে, তো W.C. ব্যানার্জি, অনেক সময় সি এর ফুল ফর্ম কি হবে তোমরা এটা বুঝতে পারবে না, সেহেতু নামটা মনে রাখবে উমেশ চন্দ্র ব্যানার্জি। আর ইংলিশে অপশানে ম্যাক্সিমাম টাইমে অপশানে দেওয়া থাকে WC ব্যানার্জি। নেক্সট দেখে নাও জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিল? জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিল অ্যানি বেসান্ত। তিনি কিন্তু ভারতীয় ছিলেন না, মানে জাতীয় কংগ্রেসের প্রথম বিদেশি মহিলা সভাপতি যদি কোশ্চিন থাকে তাহলেও কিন্তু অ্যান্সার হবে অ্যানি বেসান্ত। আর যদি কোশ্চিনে থাকে প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন জাতীয় কংগ্রেসের, তাহলে তার অ্যান্সার হবে সরোজিনী নাইডু। ঠিক আছে, আর জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তৈয়বজি। ঠিক আছে, এই সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চিন তোমাদের বারবার পরীক্ষায় আসে জাতীয় কংগ্রেস থেকে, যে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কে করেন, জাতীয় কংগ্রেসের সভাপতি কে, প্রথম মহিলা সভাপতি কে, প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিল, প্রথম মুসলিম সভাপতি কে। তো এগুলো তোমরা সবগুলোই দেখে রাখবে। ঠিক আছে, তো নেক্সট দেখে নাও বন্ধুরা 1905 সালে কি হয়েছিল? বঙ্গভঙ্গ আন্দোলন। এই বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভাইসরয় কে ছিলেন? ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। লর্ড কার্জন কি করেছিলেন? বাংলাকে তিনি দুটি ভাগে বিভক্ত করে দিয়েছিলেন। আচ্ছা, হিস্ট্রি যখনই তোমরা পড়বে না, শুধু সালটা মনে রাখলে দেখবে পরীক্ষা হলে অনেক সময় ভুল হয়, বাট সেই সালের যে কি কি ঘটনাগুলো বা প্রত্যেকটা সালের ঘটনা যদি পর পর তোমরা সাজিয়ে নাও, দেখবে পরীক্ষা হলে মনে করতে বেশ সুবিধা হবে। তো বঙ্গভঙ্গ আন্দোলনটার কারণ কি ছিল, কেন হয়েছিল, ব্রিটিশরা কেন চেয়েছিল বাংলাকে দুই ভাগে ভাগ করতে, একটু শুনে নাও। তো 1905 সালের লর্ড কার্জন বাংলাকে দুই ভাগে ভাগ করে দিলেন। কি করলেন? তিনি নাম দিলেন পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা। তো ভাগ করার পিছনে কারণ ছিল, ফার্স্ট কারণ ছিল বাংলা তখন একটা খুব বড় জায়গা, মানে বিশাল বড় একটা আয়তন নিয়ে ছিল, তার ফলে ব্রিটিশদের পুরো বাংলাতে সমানভাবে শাসন কার্য পরিচালনা করতে খুব সমস্যা হচ্ছিল। সেই কারণে তারা ভাবলো তাহলে যদি বাংলাকে দুটো ভাগে ভাগ করা যায় তাহলে ভালোভাবে শাসন কার্যটা পরিচালনা করা যাবে। কিন্তু এটা মেন রিজন ছিল না। মেন রিজন ছিল কি, সেই সময় যত ব্রিটিশ বিরোধী আন্দোলন বা যত অ্যান্টি গভর্নমেন্ট মুভমেন্টগুলো হচ্ছিল সবগুলোই কিন্তু বাংলাতেই হচ্ছিল, এবং বাংলাতেই সেই সময় সব থেকে বেশি স্ট্রং ছিল কংগ্রেসের সব থেকে বেশি সদস্য সংখ্যা সেই সময় বাংলাতেই ছিল। তাই তারা ভাবলো
যদি বাংলাকে দুই ভাগে ভাগ করে দেওয়া যায় তাহলে কংগ্রেসের ক্ষমতাটাও কিছুটা হ্রাস পাবে, এছাড়া ব্রিটিশ বিরোধী যে আন্দোলন হচ্ছে সেগুলোকেও নষ্ট করে দেওয়া যাবে। তাই তারা বাংলাকে ভাগ করার চেষ্টা করলো। নেক্সট আরেকটা কারণ ছিল, তারা হিন্দু মুসলিমকে ডিভাইডেড করতে চেয়েছিল। মানে পূর্ব যে বাংলা ছিল সেটা ছিল মুসলিমদের জন্য ভাগ করে দেওয়া, আর পশ্চিম যে বাংলা সেটা ছিল হিন্দুদের জন্য ভাগ করে দেওয়া। এই কারণে এর ফলে কংগ্রেসের যেসব সদস্য হিন্দু মুসলিম মিলিয়ে ছিল, তো সেই সদস্য সংখ্যাগুলো কংগ্রেস থেকে বেরিয়ে যাবে বা তাদের মধ্যে একটা মতবিরোধ তৈরি হবে, যার ফলে তাদের ক্ষমতা হ্রাস পাবে। তো ব্রিটিশদের এটাই ছিল মেন উদ্দেশ্য, বাংলাকে ভাগ করা। তাহলে বঙ্গভঙ্গ কবে হয়? 1905 সালে। এই বঙ্গভঙ্গের যে ইফেক্টগুলো হয় তার ফলে কি হয়, 1906 সালে কি হয়, মুসলিম লীগ গঠিত হয়। যখন হিন্দু মুসলিম ভাগ হয়ে গেল তখন 1906 সালে মুসলিম লীগ গঠিত হলো। মুসলিম লীগ থেকে অত ডিটেলস জানার দরকার নেই। মুসলিম লীগের প্রতিষ্ঠাতাকে নবাব সালিউল্লাহ খান ও আগা খান, এটি মনে রাখলেই যথেষ্ট। 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় এবং মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব সালিউল্লাহ খান এবং আগা খান। এটি কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন যে মুসলিম লীগকে প্রতিষ্ঠিত করে। এর ফলে এই বঙ্গভঙ্গের ফলে নেক্সট কি হলো, 1907 সালে কি হলো, সুরাট স্পিল মানে সুরাট বিভাজন দেখা দিল। 1907 সালে সুরাটে যে কংগ্রেসের অধিবেশন ঘটে সেখানে কি হয়, নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে চরম বিবাদ দেখা দেয়। এবং তার ফলে কংগ্রেস দুটি ভাগে ভাগ হয়ে যায়, নরমপন্থী এবং চরমপন্থী। আচ্ছা, নরমপন্থী ও চরমপন্থীর ব্যাপারটা কি? নরমপন্থীরা চাইতো যে ব্রিটিশ গভর্নমেন্টের মধ্যে কিছুটা পার্টনারশিপ নিয়ে তাদের সাথে কাজ করতে, মিলেমিশে, যাতে ভারতীয়দের জন্য কিছু ভালো আইন পাশ করা যায় বা কিছু উপকারজনক কিছু কাজ করা যায়। আর চরমপন্থীরা কি চাইতো, তারা চাইতো যে পুরো গভর্নমেন্টটা ইন্ডিয়ান গভর্নমেন্ট হবে, মানে যত গভর্নমেন্টের মেম্বার থাকবে সব ইন্ডিয়ান থাকবে, কোনো ব্রিটিশ গভর্নমেন্ট থাকবে না। তো এটাই মেন মতবিরোধ ছিল নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে। 1885 থেকে 1905 সাল অবধি কিন্তু কংগ্রেসের মেন নরমপন্থীরাই ছিল। যে যখন 1805 থেকে 1905 যখন বঙ্গভঙ্গ আন্দোলনটা হলো 1905-এ, তার ফলে কিন্তু সারা দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন শুরু হলো। তখনই কিন্তু এই চরমপন্থীদের উদ্ভব হলো এবং তখন চরমপন্থীরা সবসময় এটা আবেদন করতে লাগলো যে তারা পুরোপুরি গভর্নমেন্ট হয়, তারা ইন্ডিয়ান গভর্নমেন্ট চায়। তো এইভাবেই নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিবাদের ফলে 1907 সালে সুরাট অধিবেশনে কংগ্রেস ভেঙে দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। তো নেক্সট দেখে নাও বন্ধুরা, 1908। আমরা 1907 দেখে নিলাম, 1907-এ সুরাট স্পিল। নেক্সট 1908-এ কি হয়, 1908-এ ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়। তো এখান থেকে দুটি কোশ্চিন হতে পারে, ক্ষুদিরাম বসু কোথায় ফাঁসি দেওয়া হয়? মুজফ্ফরপুরে। সেটি এখন কোথায় অবস্থিত যদি থাকে তাহলে তার অ্যান্সার হবে বিহারে। আর তার ফাঁসির ডেট 1908 সালের 11ই আগস্ট। ঠিক আছে, নেক্সট দেখে নাও, নেক্সট ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে 1909 মর্নে মিন্টো অ্যাক্ট। একে ইন্ডিয়ান কাউন্সিলিং অ্যাক্ট 1909ও বলা হয়ে থাকে। এই মর্নে মিন্টো অ্যাক্ট একে ইন্ডিয়ান কাউন্সিলিং অ্যাক্ট 1909ও বলা হয়ে থাকে। তো সেই টাইমে লর্ড মিন্টো কি করেছিলেন, লর্ড মিন্টো যখন দেখলেন, সব ঘটনা কিন্তু রিলেটেড, হ্যাঁ ভালো করে শোনো। লর্ড মিন্টো যখন দেখলেন যে যখন কংগ্রেস দুভাগে ভাগ হয়ে গেল, নরমপন্থী চরমপন্থী সুরাট অধিবেশনে, তারপরে তিনি দেখলেন যে চরমপন্থীদের মানে তারা ব্যাপকভাবে আন্দোলন করছে, যেমন তারা অনেক ইংরেজদেরকে মারার চেষ্টা করছে, যেমন গুলি করার চেষ্টা করে ক্ষুদিরাম, তার ফলে তার ফাঁসি হয়। তো তখন ইংরেজরা ভাবে কি যে এই চরমপন্থীদের যদি দমন না করা যায় বা এদেরকে যদি না আটকানো যায় তাহলে বেশি দিন ভারতবর্ষে আর টিকে থাকা যাবে না, তাহলে ভারতবর্ষ ছেড়ে তাদেরকে পালিয়ে যেতে হবে। তো যখন তারা দেখলো যে চরমপন্থীদেরকে আমাদের যে কোনোভাবে হোক আটকাতে হবে, তখন তারা কি করলো, নরমপন্থী যারা ছিল কংগ্রেসে তাদেরকে কিছু গুরুত্ব দেওয়ার চেষ্টা করলো
এবং তার ফলে যে অ্যাক্ট তারা পাশ করলো সেটি হচ্ছে মর্নেমিন্টো অ্যাক্ট বা ইন্ডিয়ান কাউন্সিলিং অ্যাক্ট। যখন তারা চরমপন্থীদের আটকাতে পারলো না, তখন তারা কি ভাবলো যে নরমপন্থীদের কিছুটা ব্রিটিশ গভর্নমেন্টের মধ্যে ইনভলভমেন্ট যা আগে যা ছিল তার থেকে কিছুটা বাড়িয়ে দেওয়া হোক, তাহলে নরমপন্থীদের সুবিধা দিয়ে এই চরমপন্থীদের আটকানো যাবে। এটাই ছিল এই মর্নেমিন্টো অ্যাক্টের মানে মেন উদ্দেশ্য। তো যখন এর ফলে যখন নরমপন্থীদের যখন ইনভলভমেন্ট ব্রিটিশ গভর্নমেন্টে বাড়লো, তার ফলে কি হয়, তার ফলে 1911 খ্রিস্টাব্দে কি হয়, বঙ্গভঙ্গ রদ হয়। তাহলে বঙ্গভঙ্গ কার্যকর কবে হয়? 1905। আর বঙ্গভঙ্গ রদ হয় কবে? 1911। এবার বঙ্গভঙ্গ কার্য হওয়ার সময় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড কার্জন। আর বঙ্গভঙ্গ রদের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড হার্ডিং। দুটোই মনে রাখবে, বঙ্গভঙ্গ কার্যকরের সময় লর্ড কার্জন আর লর্ড রদের সময় লর্ড হার্ডিং। তো 1911 সালে আর কি ঘটনা ঘটেছিল? 1911 সালে রাজধানী কি হয়, কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। এটিও পরীক্ষায় আসে যে রাজধানী কবে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়, তাহলে তার অ্যান্সার হবে 1911। 1911 সালে আর কি ঘটনা ঘটে? 1911 সালে জনগণ মন গানটি প্রথম গাওয়া হয়। আর 1911 সালে আরেকটি ঘটনা ঘটে, রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইট উপাধি দেওয়া হয়। তো নেক্সট দেখে নাও বন্ধুরা, নেক্সট 1913 সালে কি হয়? 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কার দেওয়া হয়। এবং 1913 সালে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটি হচ্ছে 1913 সালে ইউএসএতে গদর পার্টি প্রতিষ্ঠাতা হয়, মানে গদর পার্টি তৈরি হয় ইউএসএতে। এবং গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? গদর পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন লালা হরদয়াল। নেক্সট দেখে নাও, নেক্সট 1914 সালে কি হয়? 1914 সালে ওয়ার্ল্ড ওয়ার 1 মানে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। তো প্রথম বিশ্বযুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? ইংল্যান্ড ও ফ্রান্স ছিল একদিকে, আরেকদিকে ছিল জার্মানি ও ইতালি। এই বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 সাল অবধি ঘটে এবং এতে জয়ী হয় ইংল্যান্ড ও ফ্রান্স। নেক্সট দেখে নাও 1916তে কি হয়? হোম রুল লীগ আন্দোলন হয়। এবং 1916 সালে আরেকটা কি হয়? লখনৌ সমঝোতা চুক্তি। লখনৌ সমঝোতা চুক্তিটা কি ছিল? যখন 1905 সালে যখন বাংলা বিবাদ হলো, তারপরে যখন মুসলিম লীগ গঠিত হলো এবং যখন 1907 সালে সুরাট অধিবেশনে যখন নরমপন্থী চরম বিবাদ দেখা দিল, তো তখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর মুসলিম লীগ দুই পার্টি চাইছিল যে তাদের মধ্যে সবকিছু মিটিয়ে মীমাংসা করে নিয়ে একটা পজিশনে আসতে। এবং কংগ্রেসের যে কংগ্রেসের যে দুই ভাগ ছিল, নরমপন্থী ও চরমপন্থী, তারাও চেয়েছিল যে তারা একত্রে মিলিত হয়ে ভারতবর্ষের স্বাধীনতার জন্য কাজ করতে। তো এটাই ছিল লখনৌ সমঝোতা চুক্তি। এই লখনৌ সমঝোতা চুক্তির ফলে কি হয়? একদিকে যেমন নরমপন্থী চরমপন্থী মিলে যায় এবং অপরদিকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং মুসলিম লীগ একে অপরের সাথে মিলিত হয়ে ফ্রিডমের জন্য কাজ করে থাকে এবং তারা ব্রিটিশ গভর্নমেন্টকে প্রেশারাইজ করতে থাকে। ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু সেই সময় কিন্তু ব্রিটিশ গভর্নমেন্টের যেহেতু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার চলছিল, তো ম্যাক্সিমাম সৈনিকই ছিল ভারতীয় সৈনিক। তো তখন এই যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটা চিন্তা ভাবনা করলো যে যখন সব ভারতীয় সৈনিকই যাচ্ছে, তাহলে আমরা সৈনিক দেব না বলে একজন মানে গভর্নমেন্টকে প্রেশারাইজ করতে পারি এবং আমাদের যে স্বাধীনতার দাবি বা পুরোপুরি গভর্নমেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্টের হাতে ছেড়ে দেওয়ার যে দাবি, সেটা আমরা ব্রিটিশদের উপর প্রেশারাইজ করতে পারবো। এর ফলে সব কিছু মিলিতভাবে এই লখনৌ সমঝোতা চুক্তিটি হয়েছিল। তো নেক্সট দেখো বন্ধুরা, নেক্সট 1900 সালে কি হয়? নেক্সট 1900 সালে ভারতবর্ষে প্রথম গান্ধীজির এন্ট্রান্স ঘটে, মানে ভারতবর্ষের ইতিহাসে গান্ধীজির সূচনা হয়। এই সময় গান্ধীজি কি করেন? সবরমতী আশ্রম তৈরি করেন। এই সবরমতী আশ্রম থেকে কোশ্চিন আসে, সবরমতী আশ্রমটি কোথায়? তো সবরমতী আশ্রমটি গুজরাটের আমেদাবাদে। নেক্সট দেখো, নেক্সট 1917তে কি হয়েছিল? চম্পারণ সত্যাগ্রহ, মানে যেটা নীল চাষিদের যে আন্দোলন ছিল সেটার নাম হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। এই চম্পারণ সত্যাগ্রহের কিষাণ নেতা ছিল রাজকুমার শুক্লা। এবং এই চম্পারণ সত্যাগ্রহটাই যখন ভারতবর্ষের ইতিহাসে গান্ধীজি প্রবেশ করলো এবং তার প্রথম সফল আন্দোলন ছিল এই চম্পারণ সত্যাগ্রহ। যদি কোশ্চিন আসে যদি গান্ধীজির প্রথম সফল আন্দোলন কি, তাহলে তার অ্যান্সার হবে চম্পারণের সত্যাগ্রহ। নেক্সট দেখে নাও বন্ধুরা, 1919 সালে ফার্স্ট কি হয়েছিল? মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট। এই মন্টেগু চেমসফোর্ড অ্যাক্টের মধ্যে মন্টেগু ছিলেন সেক্রেটারি অফ স্টেট
আর চেমসফোর্ড ছিলেন ভাইসরয় অফ ইন্ডিয়া। যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার চলছিল 1914 থেকে 1918, তখন এই সময়টাতে আন্দোলন ছিল খুব একদম পিক পয়েন্টে। তো সেই কারণে ব্রিটিশ গভর্নমেন্ট তখন কী করে, ইংল্যান্ড থেকে মন্টেগু ও চেমসফোর্ডকে ইন্ডিয়াতে পাঠিয়ে দেয় ভারতবর্ষকে শাসন করার জন্য। এবং তারা এসে সব কিছুকে কন্ট্রোল করার জন্য এই অ্যাক্টটা পাস করেন, যার নাম হচ্ছে মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট। এবং এই অ্যাক্টের মাধ্যমে ডিরেক্ট ইলেকশন যে প্রসিডিওর আছে সেটাই প্রথমবার ভারতবর্ষে ইন্ট্রোডিউস হয়। এই মন্টেগু চেমসফোর্ড অ্যাক্টের মাধ্যমেই প্রথমবার ডিরেক্ট ইলেকশন প্রসিডিওর ইন্ট্রোডিউস হয়। নেক্সট তোমরা দেখে নাও বন্ধুরা, নেক্সট হচ্ছে রাওলাট আইন। এই রাওলাট আইন কিন্তু রাওলাট আইনের আরেক নাম হচ্ছে কালা কানুন। রাওলাট আইনকে কালা কানুন নামে পরিচিত করা হয়। যখন ভারতীয়দের মধ্যে যখন প্রচুর এইসব বিরোধিতা শুরু হয়ে গেল বা শুরু হতে লাগলো, যখন তোমাদের যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার চলছিল, তার ফলে যখন এই দেশের মধ্যে যখন প্রচুর আন্দোলন শুরু হতে লাগলো, তখন ব্রিটিশরা কী করে, বিভিন্ন দমনমূলক আইনের নিয়ে আসে ভারতীয়দেরকে দমন করার জন্য, বা তাদের যে বিরোধিতা করা সেগুলোকে দমন করার জন্য। এই দমনমূলক আইনের মধ্যে সব থেকে অন্যতম এবং সব থেকে ভয়াবহ যাকে বলা হয় তা হচ্ছে রাওলাট আইন। সেই জন্য একে কালা কানুন নামে পরিচিত। তো এই আইনটা ফার্স্ট কি ছিল, আইনটা সেটা আগে জেনে নাও, বা আইনটা আনার কারণ কি। তো আইনটা আনার কারণ হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে এমনি ব্রিটিশদের যুদ্ধ চললে যা হয়, ব্রিটিশদের মধ্যে একটা আর্থিক আর্থিক ঘাটতি দেখা যায় এবং বেকারত্বের হার প্রচুর বেড়ে যায়। তো তার ফলে তারা তাদের আর্থিক অবস্থা উন্নতি করার জন্য এই আইনটা একদিকে পাশ করে। অন্যদিকে কি হয়, এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে প্রায় 1 লক্ষেরও বেশি ভারতীয় যোদ্ধাদের মৃত্যু হয়। ব্রিটিশদের হয়ে তো ভারতীয়রা যুদ্ধ করছিল ইংল্যান্ডের হয়ে, তার ফলে কি হয়, প্রায় 1 লক্ষ ভারতীয়র মৃত্যু হয়। তো ভারতবাসীর এত মৃত্যুতে প্রত্যেকটি ভারতবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে এবং জায়গায় জায়গায় ছোট ছোট আন্দোলন গড়ে ওঠে, এবং তাদেরকে দমন করার জন্যই কিন্তু এই রাওলাট আইনটা পাশ করা হয়। বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছিল, স্বাভাবিক ব্যাপার, আন্দোলন হওয়ারই ব্যাপার। যখন ভারতীয়রা ভাবছে আমরা আমার দেশের জন্য যুদ্ধ করছি না, অন্য দেশের জন্য যুদ্ধ করে আমাদের সৈনিকদের প্রাণ যাচ্ছে, তার ফলে জায়গায় জায়গায় প্রচুর আন্দোলন দেখা যাচ্ছিল। এই আন্দোলনটাকে দূর করার জন্য এই রাওলাট আইনটাকে পাশ করা হয়। তো রাওলাট আইনে কি বলা হয়েছিল, রাওলাট আইনে বলা হয়েছিল যে বিনা ওয়ারেন্টে যে কোনো সময় যে কোনো সন্দেহভাজন ভারতীয়কে ব্রিটিশরা গ্রেপ্তার করতে পারবে, তার জন্য কোনো ওয়ারেন্ট লাগবে না। এবং সন্দেহভাজন যে কোনো ভারতীয়র বাড়িতে তারা কোনো অগ্রিম নোটিশ ছাড়াই গিয়ে তল্লাশি জারি করতে পারবে, মানে তল্লাশি করে দেখবে কি আছে না আছে, কোনো অগ্রিম নোটিশ ছাড়াই। তো আরও বিভিন্ন দিক ছিল এই আইনের, সেই কারণে এই আইনটাকে কালা কানুন নামে বলা হয়ে থাকে। তো এই আইনের ফলেই কিন্তু 1919 সালে জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড হয়। জেনারেল ডায়ারের নির্দেশে কিন্তু নির্বিচারে গুলি করে প্রচুর ভারতীয়কে হত্যা করা হয়। তো এই যে রাওলাট আইন, এই কালা কানুনের বিরোধিতা করতে গিয়েই 1919 সালে জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড হয়। এবং এই জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডের পর কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, যে রবীন্দ্রনাথ ঠাকুর কবে তার নাইট উপাধি ত্যাগ করেন। জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডের পর রবীন্দ্রনাথ ঠাকুর দুঃখ পেয়ে তার নাইট উপাধি ত্যাগ করেন। এই সময় আরেকটি ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে খিলাফত আন্দোলন। তুরস্কের খলিফার নেতৃত্বে, মানে মুসলিমদের শেষ সময় যে অত্যাচারিত হচ্ছিল তার বিরুদ্ধে তুরস্কের খলিফার নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল তাকে খিলাফত আন্দোলন বলা হয়। যেহেতু খলিফার নেতৃত্বে আন্দোলন, তাই তাকে খিলাফত আন্দোলন বলা হয়। 1919 সালে আরেকটি ঘটনা ঘটে। 1919 সালে সত্যাগ্রহ আন্দোলন শুরু হয় গান্ধীজির নেতৃত্বে। তো বন্ধুরা, আজ এই ক্লাসে আমরা এই অবধি দেখবো। আমরা 1857 থেকে 1919 সাল অবধি দেখলাম। এর নেক্সট ক্লাসে আমরা দেখবো 1919 থেকে একদম ভারতের স্বাধীনতা পর্যন্ত। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।